শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 4 মাস 7 দিনের মাথায় অর্থাৎ গতকাল রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে। তবে এই রায়ে আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়, এরপরও রয়েছে আরও 2টি বিচারিক ধাপ। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার রায় ঘোষণা হলো কার্যকর কিভাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে, এখন কার্যকর কিভাবে, সুনির্দিষ্ট রোডম্যাপ কি হতে পারে, সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে বলা হচ্ছে যে এটি আসলে আইনি শেষ ধাপ নয়, এরপর আরও 2টি বিচারিক ধাপ রয়ে গেছে। সবকিছু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই সেটা হচ্ছে, এই মানবতা বিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে রায়টি হয়েছে সেটি বাংলাদেশে একটি ল্যান্ডমার্ক রায়। এই রায়ের মাধ্যমে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান 24-এর, সেই 24-এর শহীদদের আত্মা আমরা মনে করি শান্তি পাবে এবং দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে, শহীদের পরিবারগুলো ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন আজকে যে এই রায় কার্যকর কীভাবে হবে, এখানে আমাদের যে আইসিটি অ্যাক্ট যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে রায় ঘোষণার দিন থেকে আপিলকারীকে, মানে যিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনাকে 30 দিনের মধ্যে এসে আপিল করতে হবে। যেহেতু ওনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছে, উনি পলাতক, সেই 30 দিনের মধ্যে যদি উনি আপিল না করেন তাহলে উনি আপিল করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি উনি আপিল না করেন, যদি উনি না আসেন, তাহলে কি হবে? তাহলে সেটা বলা হচ্ছে আমাদের যে ইন্টারপোলের মাধ্যমে অলরেডি বাংলাদেশ সরকার সেই আইনি প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছেন। আপনারা দেখেছেন যে ইন্টারপোলের মাধ্যমে ওনাকে রেড নোটিশ দেওয়া হবে এবং ইন্ডিয়াকে, যেহেতু উনি ইন্ডিয়াতে আছেন, সেই ইন্ডিয়ান সরকারকে রিকোয়েস্ট করা হচ্ছে চিঠির মাধ্যমে যে আপনারা আমাদের এই অপরাধীকে ফেরত পাঠান। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া এই অপরাধীকে ফেরত পাঠাবে কি না, এই একটি প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে 2013 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ এবং ভারতের এক্সট্রাডিশন চুক্তি হয়েছে, যে বন্দি বিনিময় চুক্তি, সেটার মাধ্যমে কিন্তু দুই দেশের বন্দীদের প্রত্যর্পণ চুক্তি, সেটা কিন্তু বন্দি বিনিময়ের মাধ্যমে কিন্তু সাজা কার্যকর হয়েছে। এখন সেখানে একটি প্রশ্ন আছে যে এই বন্দি বিনিময় চুক্তি কি ওই দেশের সরকার মানতে বাধ্য কিনা, এরকম একটি প্রশ্ন। আইনের কোনো ফাঁকফোকর রয়েছে? আইনের কোনো ফাঁকফোকর রয়েছে, সেখানে একটি ফাঁকফোকর কিন্তু থেকেই যায়। সেখানে বলা হচ্ছে যদি ওই দেশের সরকার মনে করে যে এটি পলিটিক্যালি বায়াসড কোনো জাজমেন্ট, তাহলে তারা ফেরত নাও পাঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি আসলে পলিটিক্যালি বায়াসড কিনা, রায় কিনা, সেটা দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রায়টি, যে রায়টি দিয়েছে আমাদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেটি আন্তর্জাতিক মানদণ্ডে যে বিচার হওয়া উচিত ছিল সেই একই মানদণ্ডে। আপনারা নিশ্চয়ই দেখবেন যে এখানে ওনার বিরুদ্ধে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 পৃষ্ঠার সাক্ষ্য প্রমাণ কিন্তু ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছিল এবং সেই ট্রাইব্যুনাল 54 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য কিন্তু গ্রহণ করা হয়েছে এবং একই সাথে যেই ডকুমেন্টারি এভিডেন্স, আপনারা জানেন যে ভিডিও, ফোন কল, সবগুলো কিন্তু অকাট্যভাবে, এটা যদি বলা হচ্ছে যদি দেশের বাইরে পৃথিবীর যে কোনো একটা আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট ট্রিব্যুনাল যদি হয়, এই মামলাটি কিন্তু ওই স্ট্যান্ডার্ডে টিকে যাবে। তো আমার মনে হচ্ছে হয়তোবা বাংলাদেশ সরকার সেই জায়গাটায় বার্গেনিং করে আমরা আশা করব যে এই ফ্যাসিস্ট যিনি এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে পারবে। কিন্তু ইতিমধ্যে তো আমরা জানি যে বাংলাদেশ সরকারের তরফ থেকে দুবার প্রত্যর্পণ অনুরোধ করা হয়েছে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। হ্যাঁ, একটি অনুরোধ অলরেডি করেছেন, সেটা হচ্ছে বিচার চলাকালীন, যে ওনার বিচার শুরু হয়ে গিয়েছে, আপনি ওনাকে ফেরত পাঠান, কিন্তু ওনারা পাঠাননি। এখন যেহেতু বিচার শেষ হয়ে গিয়েছে, এখনও অলরেডি আইন উপদেষ্টা, আমরা কালকে আপনারা দেখবেন যে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমরা কিন্তু চিঠি পাঠাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টাও তিনিও কিন্তু একটি বিবৃতিতে বলেছেন যে আমরা ফেরত পাঠাবো। তো আশা করব ইন্ডিয়ান সরকার বলেছেন, তারা কিন্তু রায়ের পরবর্তী একটি বিবৃতিও দিয়েছেন যে তারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন। এখন এই বাংলাদেশের জনগণের পাশে থাকবেন মিনস হচ্ছে এই রায়টা কিন্তু জনগণের রায় হয়েছে, যেখানে 1400 ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতা, তারা কিন্তু শহীদ হয়েছেন। কেন? শুধুমাত্র এই দেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের স্বাধীনতা, মতের স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, যারা কিচ্ছু জানেন, আপনারা দেখেছেন যে নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা যে রাস্তায় নেমে এসেছিল, সেখানে 1400 মানুষ
খুন হয়েছে। তো আশা করব জনগণের পাশে তারা থাকবেন, তার মানে হচ্ছে যে তারা এই রায় হয়তো মেনে নেবেন এবং দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবেন, এটা আমরা আশা করি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নজরুল ইসলাম। সোহরাব হাসান, রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন যে শেখ হাসিনা এখন ভারতের জন্য গলার কাটায় পরিণত হয়েছে, অনেকে আবার বলছেন যে মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড ভারতকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে। তারপরেও প্রশ্ন আসে, প্রত্যর্পণের মধ্য দিয়ে ভারত কি হাসিনাকে ফিরিয়ে দেবে? না, সেই প্রশ্ন, ধন্যবাদ আপনাকে এবং নজরুল ইসলাম ছোটনকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, উনি তো বললেন যে প্রেক্ষাপট এখন শেখ হাসিনার রায় হয়ে গেছে, যেহেতু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এর একমাত্র উচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ, তাই তো? আপিল বিভাগ, ইয়েস, আপিল বিভাগ। আপিল বিভাগে কিন্তু তার বিচারটি হয়েছে অনুপস্থিতিতে, এবং তাকে উপস্থিত থেকে তারপর কিন্তু আপিল করতে হবে, তো সেটি সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় হচ্ছে, কিছু কিছু প্রশ্ন আন্তর্জাতিক সংগঠনগুলো তুলেছে, জাতিসংঘ, যার রিপোর্টের ভিত্তিতে মামলা করা হয়েছে, মামলার সাক্ষ্য হিসেবে সেটা গ্রহণ করা হয়েছে। তারা কিন্তু বলেছে এটা একটি কি বলে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, কিন্তু একই সঙ্গে বলেছে যে মৃত্যুদণ্ড তারা সমর্থন করে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু মৃত্যুদণ্ডের বিরোধী, এবং বিচারের নজিরবিহীন গতির বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এখন এই প্রশ্নগুলো যেটি নজরুল ইসলাম ছোটন বললেন যে এটা আন্তর্জাতিক মানে হয়েছে, এখন এই প্রশ্নগুলো এসেছে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, হয়েছে কি না? এখন পর্যন্ত হয়নি। তাহলে সেটাও কিন্তু আরেকটা দৃষ্টান্ত হবে। নারীর ফাঁসির রায় হয়েছে, কিন্তু রায় হয়েছে, অনেকের রায় হয়েছে। এখন এটা অনেক ক্ষেত্রে আপিলে হয়তো সেটাই মওকুফ হয়েছে, অথবা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই হয়তো তার মৃত্যু হয়েছে বা খালাস হয়েছে। এখন ভারত কি করবে? তো ভারতের প্রতিক্রিয়াটা কিন্তু শীতল। তাদের যে বিবৃতিটা আমি ফেসবুকে দেখলাম, যে সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তাই তো আদালতের নাম কোনটা আমাদের? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইংরেজিতে কি? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তাই তো? আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল, ওই শব্দটা কিন্তু তারা কোটেশনের ভিতরে দিয়েছে, হ্যাঁ, যে এটি তাদের নজরে এসেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার রায় হয়েছে সেটা তাদের নজরে এসেছে, এবং তারা পরবর্তীকালে তো বলছে বাংলাদেশের সাথে ওখানকার যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সাবেক কূটনীতিক, তাদের ভাষাভঙ্গি কিন্তু খুব ইতিবাচক না যে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, যেটি ওই চুক্তির ক্ষেত্রে যে ফাঁকফোকর আছে সেটা তারা খুঁজতে চাইবে। এখন এটা নির্ভর করছে ভারত বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কটা কোন পর্যায়ে দাঁড়ায়। এটা যদি তবে এটা ঠিক যে এটি নির্বাচিত সরকার আসার আগে বরফ গলবে বলে মনে হয় না। পরবর্তীকালে নির্বাচিত সরকার, তারা যেটা বারবার জোর দিয়েছে, নির্বাচিত সরকারের কাছে, সরকারের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, তারা সম্পর্ক ভালো করতে চায়। এখন নির্বাচিত সরকার আসার সময় হচ্ছে 3 মাস, নির্বাচনের বাকি। তো সবটা মিলে এক ধরনের তো অনিশ্চয়তা আছে। এখন এটা আমাদের সরকারেরই হবে যে এখানকার আদালতে একজন দণ্ডিত হয়েছেন, তাকে ফেরত আনার। এখন এরকম যদি বলেন যে এই চুক্তির পরে যুবলীগ নেতা নূর হোসেনকে ফেরত আনা হয়েছে, তার দণ্ড হয়েছে পরে, কিন্তু তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেখানে পলাতক ছিল, বা ভারতে আরও অনেকে পলাতক আওয়ামী লীগের সরকারের সময়ই ছিল, কেউ আসতে পেরেছে। যেমন বঙ্গবন্ধু হত্যা মামলার যে আসামি, কি নাম, এই নূর চৌধুরী, না শেষে যাকে নিয়ে আসে ফাঁসি দিলেন, যিনি কলকাতায় পলাতক ছিলেন। যেমনটি দেখছি যে ভারতের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, হাসিনাকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা কি আসলে খুব বেশি একটা আশাবাদী হতে পারি? সেটাই, তারা কিন্তু তাকে অতিথি হিসাবে মানে গণ্য করছেন।
যে অতিথি, রাষ্ট্রীয় অতিথি মানে সরকারি অতিথি মানে রাষ্ট্রীয় অতিথি, এখন অতিথিকে ফেরত পাঠাবেন কি পাঠাবেন না সেটা নির্ভর করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা কোন দিকে যায়, গতিবিধি। একটা হচ্ছে যে এটা তো চূড়ান্ত রায়, যেহেতু যদি উনি আপিল করতে না পারেন। এই মামলায় তো তিনজন আসামি, আরেকজন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আর সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন। এখন একটা প্রশ্ন উঠেছে যে মামুন অপরাধ স্বীকার করেছে, এ কারণে তার দণ্ড 5 বছরে নেমে আসলো। এখন ওই দুই আসামি যদি অপরাধ স্বীকার করতো তাহলে তাদের অপরাধ কি 5 বছরে নেমে আসতো? সেই প্রশ্নের উত্তরটি জানতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। সৌরভ ভাইয়ের সাথে উনি খুব ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আসলে কি উনি এটার উত্তর হচ্ছে না। মানে কেন নাটা হচ্ছে এই কারণে, যেহেতু শি ওয়াজ দ্য সুপ্রিম কমান্ডার, প্রাইম মিনিস্টার, তিনি নির্দেশ দিয়েছেন কিভাবে, ওভার টেলিফোনে ফজলুল তাপস তৎকালীন মেয়র তাপসের সাথে উনি টেলিফোন কনভারসেশনে বলেছেন যে এদেরকে মেরে ফেলো গুলি করে, লেথাল ওয়েপন ইউজ করে। সো উনি হচ্ছে এটার মূল মাস্টার মাইন্ড, যিনি এই পুরো প্রক্রিয়াটার, পুরো হত্যাকাণ্ডের যেই উনি ডিজাইন করেছেন, মেটিকুলাস ডিজাইন করেছেন যে কোথায় কিভাবে হেলিকপ্টারে করে গুলি করবে, লেথাল ওয়েপন ইউজ করবে, দেখা মাত্র গুলি করবে। তাহলে এই জায়গাটা, এই প্রশ্নের উত্তর হচ্ছে সরাসরি না। উনার যেই অপরাধ সেটি প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হইতো এবং উনি ফাঁসির কার্যকরটা, এই ফাঁসির দণ্ডটাই থাকতো। রাজসাক্ষীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা সে প্রশ্নও কিন্তু সামনে এসেছে। রাজসাক্ষীর যে ব্যাপারটা, সেই রাজসাক্ষীর বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে আপনারা জানেন যে বাংলাদেশের যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর রয়েছে সেটা অ্যাপ্লাই হয় না। এখন এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসটা তাদের নিজস্ব একটা বিধি রয়েছে, 2010 সালে যে বিধি রয়েছে সেখানে তারা তাদের যে ফর্মুলাগুলো রয়েছে সেই অনুযায়ী এটা বিচার করবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে তাহলে মামুন সাহেবের যদি রাজসাক্ষী হয়, কেউ বলছেন তাহলে তাকে কোনো সাজা দেওয়া যায় না, আবার বলছে তাহলে কেন 5 বছর দেওয়া হলো, এটাও অপর্যাপ্ত সাজা। প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করেছেন যেহেতু তারা তাদের নিজস্ব আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত, তারা পরিচালিত, তাদের কাছে হয়তো মনে হয়েছে উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন ওনার দায়টা, সেই দায়ের কারণে ওনাকে একটা নমিনাল সাজা দিয়েছেন 5 বছরের। এটা আরো বেশি হতে পারতো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করতো যে না, উনি যেহেতু সাজাটা নাও দিতে পারতো। আবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে, সেখানে কিন্তু এটা নিয়ে বলা হচ্ছে যে নো, অপরাধের দায় স্বীকার করলেই সেই অপরাধ মুক্ত হবে না, সে পার্ডন পাবে না। কিন্তু যেহেতু এই জায়গাটিতে বিতর্ক রয়েছে, সেই কারণে আমাদের ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনালস রয়েছেন তারা মামুন সাহেবকে 5 বছর সাজা দিয়েছেন এবং আসাদুজ্জামান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন যে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই কারণে তাদের সাজা কমার কোনো সুযোগ ছিল না। কিন্তু অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশে এ যাবৎ শতাধিক নারীর ফাঁসির রায় হলেও কোনো নারীর ফাঁসি কার্যকরের কোনো নজির বাংলাদেশে নেই। তাহলে হাসিনার ফাঁসি কিভাবে কার্যকর হবে? দেখেন, সেটা হচ্ছে সাধারণ নারী ছিল, সাধারণ নারীর ফাঁসি কার্যকর আর হচ্ছে শেখ হাসিনা, তারা তিনি কি এক? শেখ হাসিনার সাজাটা কেন? কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে তো সবাই এক, আইনের দৃষ্টিতে সবাই এক, সকল নারী। এখন আইনের আমি তো মনে করি যে যেহেতু বাংলাদেশে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি, আমি বিশ্বাস করব যে বাংলাদেশে প্রথম সাজাটি কার্যকর হবে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। যদি তাকে ফেরত আনা যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে পরবর্তী পরিস্থিতিতে এই সরকার যদি না পারে, রাজনৈতিক সরকার যখন দেশের একটি ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবেন, এবং যেহেতু ভারত সরকার বলেছেন তারা বাংলাদেশের জনগণের পাশে রয়েছেন এবং নিকটতম প্রতিবেশী, আমরা বিশ্বাস করব 18 কোটি জনগণের পালস বুঝে ভারত সরকার শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফেরত পাঠাবে এবং এই দণ্ড কার্যকর করা হবে। এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার বেশ কিছু সংগঠন কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগগুলো আপনার নজরে আনতে চাই, এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, হাসিনার রায়কে ঘিরে আমরা দেখছি যে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠনগুলো কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে হাসিনার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বিচারের নজিরবিহীন গতির বিষয়টি তুলে ধরে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়গুলো কিভাবে বিবেচনায় নেবেন? ধন্যবাদ।
আমি আপনার প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে উদ্বেগটি প্রকাশ করেছেন যে ওনার অনুপস্থিতিতে, সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু ওনার বিরুদ্ধে প্রথমেই ওয়ারেন্ট ইস্যু করেছেন যে ট্রাইব্যুনালে এসে হাজির হওয়ার জন্য, কিন্তু উনি সঙ্গত কারণেই হাজির হননি। এখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে যে আইনটি এবং যে বিধিটি রয়েছে সেখানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বিচার হতে কোনো বাধা নেই। উনি যদি না আসেন তাহলে তো দিনের পর দিন এই বিচার কি আটকে থাকবে? সেখানে অ্যাজ পার ল সে আইন ফলো করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস তাদের বিরুদ্ধে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি আসেননি। তারপর ওনার বিরুদ্ধে যেই বিচার কার্যক্রম, যে অভিযোগগুলো আসলো সেই অভিযোগগুলো গঠন করা হলো এবং সেই অনুযায়ী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে, এবং সেই কোন সাক্ষ্য প্রমাণগুলো, যেই সাক্ষ্য প্রমাণগুলো আপনারা জানেন নিশ্চয়ই মনে আছে, বিবিসি, আল জাজিরা এবং ইউএন, এই তিনটি সংগঠন যারা ফরেনসিক টেস্ট করে সেই এভিডেন্সগুলো প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিকভাবে যেগুলো স্বীকৃত হয়েছে যে ওনার যে লেথাল ওয়েপন, যে কনভারসেশন, সেই জিনিসগুলো কিন্তু এখানে এভিডেন্স আকারে এসেছে, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই মামলায় সাজা দেওয়া হয়েছে। সো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যেই উদ্বেগের বিষয়টি ওনার অনুপস্থিতিতে, এটি আসলে পুরোপুরি এখানে গ্রহণযোগ্য না। বিচারের গতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিচারের গতি নিয়ে যদি প্রশ্ন আসে, আমি বলি সেটিও অমূলক। আপনি দেখবেন যে যেদিন থেকে অভিযোগটি গঠন, 393 দিন, 393 দিনের মধ্যে এই রায়টি মানে কমপ্লিট হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাদের দেশে যে প্রচলিত আইন, সেই প্রচলিত আইনে আমাদের একটি কোর্টে অনেকগুলো মামলা থাকে, আপনি একটি কোর্টে ডেলি 200 মামলা থাকে, সেই 200গুলো মামলা কিন্তু একজন জজকে সেটা ডিসপোজ অফ করতে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে কিন্তু মামলা কিন্তু একটি, সেখানে ওনারা যদি সপ্তাহে 3 দিন 4 দিন করে এই বিচার কার্য পরিচালনা করেন, তাহলে এখানে যে গতির বিষয়ে বলা হয়েছে সেই গতি কিন্তু এই প্রশ্নটি অমূলক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে নজিরবিহীন গতি। এই নজিরবিহীন, আমি তো বললাম যে সপ্তাহে 5 দিন, 5 ওয়ার্কিং ডে, সে 5 ওয়ার্কিং ডে যদি ক্রাইম ট্রাইব্যুনালস 5 দিন ওনার বিচার কার্য পরিচালনা করে থাকেন, তাহলে আপনি দেখবেন যে এই মামলাটির বিচার কার্য পরিচালনা হয়েছে আমার মনে হয় যদি আমরা করি তাহলেও 100 দিনের উপরে। একটি বিচার পরিচালনা করার জন্য এর থেকে বেশি সময় আর লাগার কথা না। যদি ওনারা বাংলাদেশের ট্রেডিশনাল বিচারের বিষয় নিয়ে এটি বলে থাকেন, আমি জানি না তারা কোন বেসিসে বলছেন যে নজিরবিহীন গতি, বাংলাদেশের ট্রেডিশনাল বিচার ব্যবস্থা যদি বলে থাকেন তাহলে সেটাকে গতি মনে হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে এটি কোনো গতি হয়নি। যদি এমন হতো যে 1 মাসের মধ্যে জাস্ট অভিযোগ গঠন হলো, ওনার বিচার কার্য হলো, কিছু 2-1 সাক্ষী আসলো, উনি ফাঁসির রায় দিয়ে দিল, তাহলে এটা নজিরবিহীন গতি বলা যেত। সো এই প্রশ্নটিও আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নজরুল ইসলাম। সোহরাব হাসান, ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে। তার এই বিস্ফোরক মন্তব্যের পেছনে কি কারণ থাকতে পারে? এই রায়কে কি তারা ভিন্ন থেকে প্রভাবিত করার চেষ্টা করছে? না, সেটা তো এর মধ্যে দিয়ে পাকিস্তান, ভারতের মনোজগতের কিছু আভাস তো পাওয়া যায় যে তারা কিভাবে কিরকম প্রতিক্রিয়া ব্যক্ত করবে। সেখানকার রাজনীতিকরা প্রথম করবেন, থিঙ্ক ট্যাঙ্ক, পরে সরকারের। সুতরাং তাদের মনোভাবটা যে ইতিবাচক হবে তা না। এবং রায়কে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের ভূমিকাও কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, সেটাও দেখেছি, কিন্তু শুধু ভারতের না, পাকিস্তানের যে গণমাধ্যম ডনের সম্পাদকীয়তে কিন্তু তারা এই মৃত্যুদণ্ডের বলেছে যে মৃত্যুদণ্ড যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য হয়ে থাকে সেটা তারা সমর্থন করেন না এবং সেটা বাংলাদেশের স্থিতিশীলতা আনবে না। তার আগে অনেকগুলো প্রশ্ন এখানে, যেহেতু ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, আমি কতগুলো প্রশ্ন করতে চাই বা এই প্রশ্নগুলো আছে। সেটি হচ্ছে যে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল 1973 সালে হয়েছিল। 71-এর যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা, আর সেটি পরবর্তীকালে মানবতা বিরোধী অপরাধে হলো। এখন ওই আদালতের রায় নিয়ে আমি প্রশ্ন করছি না, ওই আদালত এই মামলা দেখতে পারে কি না, বা এই বিচারের এখানে প্রশ্নটা ওঠার স্বাভাবিক। আদালতের এখতিয়ার নিয়ে কি প্রশ্ন তুলছেন? হ্যাঁ, এই আদালতে এখতিয়ার নিয়ে। আবার আমাদের এখানে ক্ষমতার পালাবদলের সঙ্গে অনেক আদালতের রায়, অনেক বিচার কিন্তু বদলে যায়। আওয়ামী লীগের প্রথম সরকারের সময় শফিউল আলম প্রধান, তার আদালতের দণ্ড হয়েছিল। পরবর্তীকালে দেখলাম যে ক্ষমতার পালাবদলের পর তিনি সসম্মানে বেরিয়ে আসলেন এবং পরে একটি রাজনৈতিক দলও করলেন, জাকপা, যার নাম। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে 21শে আগস্টে গ্রেনেড হামলা তো হয়েছে, না হয়নি? মানে গ্রেনেড হামলা তো হয়েছে। সেই মামলায়
ওই সরকার আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ এসে মামলাটাকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে করতে যে তারা যারা এর সঙ্গে জড়িত না তাদেরও যুক্ত করলো, যে কারণে সেই মামলার বিচার নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। আর 13-14 সালে যে যুদ্ধাপরাধীর বিচার করেছে আওয়ামী লীগ সরকার, তারা ক্ষমতায় যাওয়ার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি কিন্তু সসম্মানে খালাস পেয়েছেন পালাবদলের পর। এখন কোনোভাবে যদি ক্ষমতার পালাবদল হয় তখন এই রায় টিকবে কিনা এই প্রশ্ন। রাষ্ট্র নিয়োজিত যে বিবাদী পক্ষের আইনজীবী তিনি কিন্তু বলেছিলেন যে অনেক প্রমাণ রাষ্ট্রপক্ষ তাকে সন্তুষ্ট করতে পারেনি। ফরেনসিক রিপোর্টের কথা বলেছিলেন, যেটা বিবিসি বা আল জাজিরা করেছে সেটা হচ্ছে তাদের পেশাগত কারণে, কিন্তু রাষ্ট্রপক্ষের দায়িত্ব ছিল আন্তর্জাতিক কোনো তৃতীয় সংস্থা দিয়ে তারা যে প্রমাণ পেয়েছেন সেই প্রমাণ আদালতে হাজির করা। কারণ এখানে সরকারই সেটি তথ্য কি বলে সেই প্রমাণ সংগ্রহ করেছে এবং সেটা আবার তারা পরীক্ষাও করেছে, এই একই পক্ষ। সেখানেও কিন্তু আইনজীবী আমির হোসেন সাহেব এই প্রশ্নগুলো তুলেছেন। জানি না এই প্রশ্ন এখন আদালতের বিবেচনায় যেটা হয়েছে, কিন্তু একটা হচ্ছে যে কোনো বিচারই রাজনৈতিক অভিলাষ বা রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত না। তাহলে বিচার তো ন্যায় বিচার হওয়া এবং সেটা স্বচ্ছতা, জবাবদিহিতা, যেটা নজরুল ইসলাম ছোটন বললেন যে এটি তড়িৎ কেন হলো, যে এখানে আর মামলা ছিল না। এই মামলার প্রথমে যখন মামলাটি হয় তখন আসামি ছিলেন কিন্তু একজন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীকালে আসামি যুক্ত হলেন এবং আমরা তো দেখি অনেক মামলায় 5 জন 7 জন আসামি হলো, পরবর্তীকালে সেটা 100-200 হয়ে যায়। এবং সোহরাব হাসান, এই বিষয়ে আপনি খুব প্রাসঙ্গিক কিছু প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা অ্যাডভোকেট নজরুল ইসলামের কাছ থেকে নিব। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, সোহরাব হাসান বেশ কিছু প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নগুলি আপনার সামনে উত্থাপন করতে চাই। আদালতের এখতিয়ারের বিষয়ে জানতে চেয়েছেন এবং বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু একটা অভিযোগ রয়েছে যে রাজনৈতিক প্রভাবে বিচার হয়ে থাকে। রাজনৈতিক প্রভাব মুক্তভাবে বিচার কার্য হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দিবেন। ক্ষমতার পালাবদলে রায় টিকবে কিনা সেটিও জানতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি, এই অভিযোগটিও করেছেন। কি বলবেন সব মিলিয়ে? না, শেষ অভিযোগটা আমার না, এটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেষ অভিযোগটা আমার না। ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন করেছেন যে আদালতের এখতিয়ার। আসলে সৌরভ ভাই যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ যদি সেই আইনটি সংশোধন না হতো, 73 সালের যে আইনটি সেটি কিন্তু সংশোধন হয়ে সেটি কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যেটি এখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3-তে বলা আছে যে তার কি কারণে সে বিচার করতে পারবে। সেকশন সাবসেকশন 2A-তে কিন্তু বলে দিয়েছে, মানে শুধু এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হবে না, মানবতা বিরোধী যে কোনো অপরাধের বিচার হবে। মানবতা বিরোধী অপরাধগুলো কি সেটি কিন্তু সংজ্ঞায়িত করা আছে এই আইনের সেকশন 2 সাবসেকশন A-তে। আমি যদি একটু পড়ি ইংলিশে, দ্য ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নেমলি মার্ডার, এক্সটারমিনেশন, এনস্লেভমেন্ট, ডিপোর্টেশন, ইমপ্রিজনমেন্ট, অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, রেপ or other inhuman acts committed against any civilian population or persecutions or political, racial, ethnic or religious grounds, whether or not in violation of the domestic law of the country where perpetrated। তার মানে আইন কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনি মানবতা বিরোধী অপরাধ কোনগুলো। এখন যদি আপনি দেখেন যে না, তাহলে 5 আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটেছে, প্রচলিত যে ফৌজদারি আদালত সেটার প্রয়োজনই হয় না, সবটাই তো এখানে। এই আইন তো ফৌজদারি আদালতকে বার করে দিয়েছেন যে এই আইনের কোনো কিছুই ফৌজদারি বিচার ব্যবস্থা কার্যকর হবে না, এই আইনে বলে দেওয়া আছে। না, আমি বলছি যে আপনার এখানে যেসব অপরাধের দায়ে মানবতা বিরোধী আদালতে বিচার করা যাবে, এটা তো সব ফৌজদারি অপরাধের সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেটি হচ্ছে ওই যে বললাম তো যে যেটি একটি সমষ্টি গোষ্ঠী,
ব্যক্তি হতে পারে, যেটা মানবতা বিরোধী অপরাধ, মানে যেই অপরাধটা মানবতা বিরোধী হয়ে যেতে পারে। এখন এই আইনটা, এই কারণে আপনি যে প্রশ্নটি তুলেছেন যে জুডিশিয়াল আছে কিনা, এইটার অ্যাবসলিউট জুডিশিয়াল রয়েছে এই আইনের বিচার করার। ক্ষমতার পালাবদলে আমাদের দেখা যায় রায় বদলে যায়, সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কিনা বা সে নিশ্চয়তা দিতে পারবেন কি? এই প্রশ্নটা এখানে আমি যদি দুই রকম ক্যাটাগরি করি, যে রাজনৈতিক পালাবদলে আপনি বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটি কিন্তু কোনো পলিটিক্যাল সরকার নয়। তাহলে এই যারা বিচার করেছেন, একটি স্বাধীন প্রসিকিউশন টিম গঠন করেছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে আলাদা প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম, দেন হচ্ছে একটি আলাদা স্বতন্ত্র ট্রাইব্যুনাল। এই যেহেতু এখন কোনো, যদি এখন সাপোজ যদি কোনো পলিটিক্যাল সরকার থাকতো, তাহলে সৌরভ ভাই যে প্রশ্নটি করেছিলেন যেটি রাজনৈতিক অভিলাষ, রাজনৈতিক বিদ্বেষমূলক কোনো বিচার কিনা, আমি বলবো বিগত সময়ে এরকম অসংখ্য অভিযোগ আমরা বাংলাদেশে পেয়েছি, কিন্তু আমি বলবো সব সরকারের আমলে। কিন্তু যেহেতু এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার, এটি কোনো রাজনৈতিক সরকার নয়, একটি বিপ্লব পরবর্তী সরকার, সেই কারণে এই রায়টি কোনো রাজনৈতিক বিদ্বেষমূলক রায় নয়। এখন যদি আপনি সেকেন্ড পার্ট বলেন যে ভবিষ্যতে কি হতে পারে, ইউ নেভার নো। কিন্তু যদি এই আইনের যে বিচারগুলো আমরা বিশ্লেষণ করি, তাই সাক্ষ্য প্রমাণ, আমার মনে হয় না এটি রাজনৈতিক দল যদি ভবিষ্যতে কোনো কিছু চেঞ্জ হয় খুব বেশি সুযোগ আছে, যদি না আইনগত কোনো ত্রুটি যদি আসামি পক্ষ উপস্থাপন করতে পারেন হায়ার কোর্টে, অ্যাপিলের ডিভিশনে অ্যাপিলের মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো রায় চেঞ্জ হলেও হতে পারে যদি আইনে তারা প্রমাণ করতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় না রাজনৈতিক কোনো কারণে আইনটি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোট। সোহরাব হাসান, হাসিনার মৃত্যুদণ্ডের আদেশকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু রাজনীতিতে হাসিনার এই রায় কি সতর্ক বার্তা হিসেবে উপস্থাপন হলো? ভবিষ্যতে এখন যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, সবার জন্যই এটি সতর্কবার্তা। কারণ ক্ষমতা যে চিরস্থায়ী নয়, আর ক্ষমতা যে নিরঙ্কুশ নয়, মানে কি বলে অবারিত নয়। ক্ষমতা হচ্ছে আইন দ্বারা নিয়ন্ত্রিত। এই আইনের বিরুদ্ধে যেই যাবেন তাকে কিন্তু জবাবদিহির মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমরা দেখলাম যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হলো, সেদিনই 32 নম্বরে একদল মানুষ যে সেই 32 নম্বর ভাঙ্গা 32 নম্বরে আবার বুলডোজার নিয়ে হাজির হলো। মানে এখানে কি আইন রক্ষিত হয়েছে না লঙ্ঘিত হয়েছে? তবে সরকারকে ধন্যবাদ, সরকার এবারে বিগত দুবারে যদি এর আগে এটি রোধ করতে না পারলেও এবারে সরকার কঠোর ভূমিকা দেখেছে, সেটা কি মবক্রেসিকে কোনো বার্তা দেয় কিনা? অবশ্যই বার্তা দেয়। মানে আইনের শাসন আর মবক্রেসি বা মব ভায়োলেন্স তো চলতে পারে না একসঙ্গে। মানে যেমন গণতন্ত্র আর স্বৈরতন্ত্র যেমন একসঙ্গে চলতে পারে না, মবক্রেসি এবং ডেমোক্রেসিও একসঙ্গে চলতে পারে না, আইনের শাসনও একসঙ্গে চলতে পারে না। তো সেক্ষেত্রে সবার জন্যই বার্তা। মানে একটা রাষ্ট্র তো আইন দ্বারা চালিত হয়, সেই আইন যখন লঙ্ঘন করে এবং যখন কেউ মনে করে যে এই আইনের এই লঙ্ঘন করার জন্য তার কোনো শাস্তি হবে না, তখন আর সেটা সভ্য দেশে থাকে না। তা আমরা আশা করব যে এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে ক্ষমতায় যে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে তা না, আমরা কিন্তু নানাভাবেই ক্ষমতা ভোগ করি। কেউ অন্যের জমি দখল করে, কেউ অন্যের সম্পদ দখল করে। ব্যক্তি না আসলে সিস্টেম, কোনটি আসলে স্বৈরাচার হতে সহায়ক ভূমিকা পালন করে? আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে ব্যক্তির বিচার হলো যে ব্যবস্থা ব্যক্তিকে স্বৈরতন্ত্র করে, স্বৈরাচারী করে, সেই ব্যবস্থা বিলোপ হয়েছে কিনা, 5 আগস্টের আগের যে শাসন আর এখনকার শাসন কতটা পার্থক্য, আপনি কতটা মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের কতটা নিরাপদ বোধ করে, অনেকগুলো প্রশ্ন আছে। তবে আমরা আশা করব যে রাজনীতিকরা দেশ পরিচালনা করবেন, অন্তর্বর্তী সরকার তো সাময়িক, তারা ভবিষ্যতে এর থেকে শিক্ষা নেবেন। যদিও বলা হয় ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোট। আপনাকেও দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।